ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিহারের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিহারের বিধানসভা নির্বাচনের যে রায় এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেখানে এনডিএ 200 পার করে গিয়েছে, 201 এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। মহাগঠবন্ধন 36টি আসনে মাত্র এগিয়ে রয়েছে। ফলে এই জায়গা থেকে একটা বিপুল জয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই এনডিএ জোটের। এবং 2010 সালে 206 আসন পেয়েছিল এই জোট, তারপরে 201 অবধি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ফলে কংগ্রেস তাদের হাতে সবে মাত্র 5টি আসন, আর আরজেডির যে লণ্ঠন, সেই লণ্ঠন একেবারেই নিভে গিয়েছে। সব মিলিয়ে যথেষ্ট বিরোধী যে জোটের যে পরিস্থিতি, তার যথেষ্ট কোণঠাসা বলাই যেতে পারে। কি কারণে এই পরিস্থিতি হলো সেই ব্যাখ্যাও আমরা শুনবো। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন বিশিষ্ট অতিথিরা, ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনাকে স্বাগত। জয়ন্তদা, একদম প্রথমেই এই ফলাফলের ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে এটা খুব অপ্রত্যাশিত নয়। এক্সিট পোলের থেকেও বেশি ভোট পেয়েছে ইন্ডিয়া। প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে, যেটা আমার কাছে নতুন মানে পলিটিক্যাল ফেনোমেনন হিসেবে, সেটা হচ্ছে এই প্রথম যাদব ভোট আর মুসলিম ভোটের যে কনসলিডেশনটা, যেটা গতবারের নির্বাচনের সময়ও দেখা গেছিল মাত্র শতকরার একটা খুব অল্প ব্যবধানে। মানে এমনও হয়েছে যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির সমর্থনে, অথচ তেজস্বীর যে ভোট ব্যাংক পার্সেন্টেজ বেশি। এবারে প্রথম তেজস্বী যাদবের এই যে লিগ্যাসি অফ যাদব ভোট, উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেখানেও কিন্তু ভাঙন হয়েছে। এবং যাদব কনস্টিটিউয়েন্সিগুলোতে আমি দেখছিলাম সেখানে কি বিপুলভাবে বিজেপির গ্রোথ হয়েছে। এটা একটা নতুন ফেনোমেনন, প্রথম ধাক্কা খেল। নাম্বার 2 যেটা হয়েছে যে, যেখানে নীতিশ কুমার, এটা যদি বলা হয় যে ওই যে টাকাটা 10,000 টাকা তার জন্য হয়েছে, আমার একটা নির্দিষ্ট বক্তব্য আছে। আমি সাবজেক্ট টু কারেকশন, ভুল হলে নিশ্চয়ই সংশোধন করব। অন্যের সাথে মত পার্থক্য হলেও আমি আমার মতটা বলছি, সেটা অন্যের সাথে নাও মিলতে পারে। আমি মনে করি যে কোনো ভোটের ফলাফল একটা কারণে হয় না, অনেকগুলো। এটা একটা ওই সেই বুফেতে খেতে গেলে যেরকম বিরিয়ানিও থাকে, শশাও থাকে, অনেক রকমের কারণের ফলে হয়। সুতরাং নীতিশ কুমার ওই 10,000 টাকাটা দিল আর ওরা জিতে গেল, ব্যাপারটা সেরকম নয়। নরেন্দ্র মোদীর একটা ব্র্যান্ড ইকুইটি 2014 থেকে আজকে 2025 হতে চলেছে। এখনো কিন্তু রাহুল গান্ধী যদি নরেন্দ্র মোদীর একটা বিকল্প নেতা হিসেবে তার নিজের ব্র্যান্ড ইকুইটিটা তৈরি করতে পারত, সেটা পারেনি। ওদের যে বন্ধনটা, যেটা মহাগঠবন্ধন, সেখানেও কিন্তু ব্যাপক কোঅর্ডিনেশনের অভাব ছিল। রাহুল গান্ধী এসআইআর নিয়ে ভোট চুরি বলছে, তেজস্বী সেভাবে ভোট চুরিটাকে ইস্যু করতে চাইছে না। রাহুল গান্ধী ভোট চুরির কথা বলতে চলে যাচ্ছে মধ্যপ্রদেশে, চলে যাচ্ছে আসামে। আরে বাবা, বিহারে কনসেন্ট্রেট করতে হবে তো আমাকে। এখন আমার যদি মনে হয় যে আমি ভোটে জিততে পারবো না, ফিডব্যাক পাচ্ছি, সুতরাং আমি সেই পরিশ্রমটা করব না। নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গেও মানে বোধহয় 4 মাসে 6 বার চলে আসে। রাহুল গান্ধী কিন্তু তাকে দেখা যায় না। বিহারের এই যে ভোট প্রচার হলো, সে বিদেশেও চলে গেছিল। যেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করেছিল প্রথম এসআইআর নিয়ে, সেদিন তিনি ছিলেন না। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর, একটা ফ্যাক্টরকে শুধু চিহ্নিত করে, বরং ডেভেলপমেন্টটা কিন্তু হিন্দুত্বর থেকেও বিহারে এবারে বেশি কাজ, মানে অন্তত অ্যাপারেন্টলি দেখা গেছে। বিজেপি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব বেশি একটা জয় শ্রীরাম যে রাজনীতিটা, সেটাকে ট্যাকটিক্যালি ওটাকে কিছুটাকে পেছনে রেখে সামনে নিয়ে এসেছে কিন্তু যে এই সমস্ত জিনিসগুলো। এখন বাস্তবে এটা কতটা হবে না হবে, মানুষ যদি সেটা গ্রহণ করে, এখানে শুধু ভোট চুরি করেছে সেই কারণে ওরা জিতেছে, এটা বলাটা বোধহয় একটু বেশি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। এবং বিহারে যাদব, যেটা আমি বললাম যে আরেকটা জিনিস যেটা অনেকে ভেবেছিল যে পিকে একটা থার্ড ফোর্স হিসেবে ইমার্জ করবে, উচ্চবর্ণের পিকে নিজে ব্রাহ্মণ, সুতরাং উচ্চবর্ণের ভোট কাটবে, এবং ও খুব বড় পোলস্টার, নিজের স্ট্র্যাটেজিটা বোঝে, ও নিজে ভোটে দাঁড়ায়নি। তার মানে অন্তত এইটুকু ফিডব্যাক ওর কাছে ছিল যে নির্বাচনে দাঁড়ালে জিততে নাও পারে। এবং ওর যে ধরনের ক্যান্ডিডেট সিলেকশন,
সেখানেও প্রচুর প্রশ্ন ছিল কিন্তু, কেননা অনেকে যাদেরকে বিজেপি টিকিট দেয়নি তার বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ আছে, এরকম বহু ক্যান্ডিডেটের নামে তালিকাও দিয়েছিল যাদেরকেও টিকিট দিয়েছে। সবসময় সিলেকশন অফ ক্যান্ডিডেট আমি বলছি না, অনেকগুলো কারণ থাকে। এটাকে একটা যদি আমি যদি একটু শেষ করে বললেন, এই যাদবের কথাই বললেন, রাঘুপুরা কেন্দ্রে তিনিও যে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আছেন সতীশ কুমার যাদব, যিনি রাবড়ি দেবীকে হারিয়েছিলেন এবং এবারে তেজস্বীর সঙ্গে লড়াইতে নেমেছেন, তো তিনিও যাদব, তেজস্বীও যাদব। তাহলে এখানের ফ্যাক্টরটা কি তেজস্বী নাকি যাদব সম্প্রদায়? দুজনেই দুটোই তো হতে পারে, সেটাই বলছি। দুটো যদি হয় তাতেই অসুবিধা আছে। তেজস্বী যাদবের মতো নেতা সে ট্রেল করে কি করে? তার তো প্রত্যেকটা দফায় বেশি বেশি করে এগিয়ে যাওয়া উচিত ছিল। তেজস্বী যাদব, যাদব ভোট, মানে আমি মনে করি যেরকম বহুজন সমাজ পার্টিতে মায়াবতী তাজ করিডোরে চুরি অভিযোগ, আমি লখনৌতে গেছি, বলছে যে ও দলিত এম্পাওয়ারমেন্ট, দলিতের চুরি করাটা চুরি নয়, তার কারণ সে সারা মানে যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে, এখন সে চুরি করে এটাতে মানে ডক্টর আশিস নন্দী পর্যন্ত অ্যানালিসিস করতে শুরু করতে পারে। কিন্তু কথাটা হচ্ছে তার মানে কি? তার মানে আমি দলিত, আমি গরিব দলিত, আমার দলিত নেত্রী মার্সিডিজ বেঞ্চ কিনেছে জন্মদিনে, আমি তাকে আমার সব চাঁদা তুলে তাকে দিচ্ছি, আমি কিন্তু খুশি যে আমার গাড়ি নেই কিন্তু আমার দলিত নেত্রীর গাড়ি আছে। চুরি করুক, আমি ওকে ভোট দেবো, কেননা ও দলিত। আমি যাদব, ও পশু খাদ্য কেলেঙ্কারি যা ইচ্ছে করুক, আমি যাদব। এইবারে কথাটা সেইটা আবার ভেঙেছে। আমি বলছি যে সেইটা এক কাটটা এন ব্লক যাদব ভোট কনসলিডেশনটা এবারে আমি দেখতে পাচ্ছি না এখন অবধি। এটাতে আরো সিট ওয়াইজ অ্যানালিসিস কাস্ট পলিটিক্সের জায়গা থেকে এটা একটা বড় চেঞ্জ। বিহারের রাজনীতিতে যদি কাস্টের জায়গায় যদি আজকে এরকম, এটা তো একটা বড় পরিবর্তন হবে না? সেটাই বলছি, কারণ তাহলে আপনি বলছেন যে ডেভেলপমেন্টের মাথায় রেখে যদি ভোট দেয় মানুষ বা কোনো এই এরা ভালো কাজ করে। আপনি যেটা বলছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির মোহন যাদব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মোহন যাদব মধ্যপ্রদেশ ভুলে গিয়ে বিহারে ক্যাম্পেইন করছিল। এবং আমি 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 যখন জিজ্ঞাসা করছিলাম বিজেপি নেতাদের দিল্লিতে যে মোহন যাদব বলছে যে সবগুলো, এটা তো মাল্টিপল স্ট্র্যাটেজি, কোনটা কি কাজে লাগবে, যেটাকে আমরা বলি না যে ট্রায়াল এন্ড এরার, কাজে লেগেছে, সবই লেগেছে, একটা লেগেছে একটা লাগেনি এটা বলার কোনো মানে হয় না। আচ্ছা, এক্ষেত্রে জয়ন্তদা, এই যে নীতিশ কুমারকে তো বিকাশ পুরুষই বলা হতো, ফ্লাইওভার তো মানে আপনাকে ডেভেলপমেন্টটা বিহারের তুলনায় ভাবতে হবে। লালুর সময়, এটা তো টিএন সেশনেরকে কথা স্মরণ করুন কি হয়েছিল, এবং বিজেপির কি কৌশলী আপনাকে মানতে হবে। নরেন্দ্র মোদী ক্যাম্পেইনে গিয়ে বলছে যে আজকের প্রজন্মের ছেলে মেয়েরা তারা জঙ্গলরাজ দেখেনি, আমি তাদের বাবা মাকে অনুরোধ করছি, ঠাকুরদাদের অনুরোধ করছি, তাদের যে অভিজ্ঞতাটা তারা বাচ্চাদের একটু বোঝান। আজকেও বলছিল, আজকেও বিজেপি নেতারা বলছিল যে ওরা বুঝেছে। আপনার কাছে যেটা জানতে চাইছি এই জায়গা থেকে, মানে বিরোধীদের যে প্রচারটা বড্ড বেশি কি তেজস্বী কেন্দ্রে, মানে তেজস্বী যাদবের কাঁধে ভর দিয়ে কি জিততে চেয়েছিল কংগ্রেস সহ বাকিরা? শুধু তাই নয়, তেজস্বী নিজেও তো তাই করেছে। কংগ্রেসকে যে এবারে আসন কম দেওয়া এবং কংগ্রেসের সেটা মেনে নেওয়া, এককভাবে ঘোষণা করে এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করে দিল। তেজস্বী তার আগে রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো, এবং প্রধানমন্ত্রীর প্রার্থী ঘোষণা করাটাও তেজস্বীর ভুল, তার কারণ ইন্ডিয়া জোটের অন্য শরিকরা ক্যাম্পেইনেই গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিহার যায়নি। তুমি প্রথমেই ঘোষণা করে দিচ্ছ যে তুমি রাহুল গান্ধী আমার প্রধানমন্ত্রী প্রার্থী, অথচ সেটা নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে তো কোনো আলোচনা হয়নি। আমি মনে করি যে সিরিজ অফ মিস্টেকস ইন দ্য স্ট্র্যাটেজি এবং সমন্বয়ের অভাব। আর রাহুল গান্ধী সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। যতদিন রাহুল গান্ধী, আমি তো মনে করি, দেখুন কিছু মনে করবেন না, আমি কংগ্রেস সম্পর্কে কিছু বলছি না, কিন্তু রাহুল, এমনকি প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কেও বলছি না, কিন্তু আমি মনে করি রাহুল গান্ধী যতদিন বিরোধী নেতা আছেন, নরেন্দ্র মোদীর কোনো দুশ্চিন্তা নেই, হি ইজ দ্য সেফটি ভালভ। আমরা কথা বলছিলাম বিহারের পরিস্থিতি নিয়ে। আমি আসব আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের কাছে। জয়ন্তদা, যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে এই রেজাল্ট মাত্র 4টে এখনো পর্যন্ত কংগ্রেসের দেখতে পাচ্ছি, এরপরে জাতীয় রাজনীতিতে তাদের কি বার্গেনিং পাওয়ারটা অনেকটাই কমে যাবে কি মনে হয় ইন্ডিয়া ব্লকের মধ্যে? না, ব্যাপারটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর রাজনৈতিক রণকৌশলই হলো যে রাহুল গান্ধীকে দুর্বল করে রাখা, এবং রাহুল গান্ধীর সঙ্গে, এটা বিজেপির কৌশল, রাহুল গান্ধীর সাথে যাতে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সম্পর্কের অধঃপতন হয়। এখন সেটা যদি
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং ইন্ডিয়া জোটের তারা যদি বুঝতে না পারে এবং বিজেপির ফাঁদে পা দিয়ে, পশ্চিমবঙ্গে দেখুন না কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে কত রকমের জটিলতা, এই জায়গাটায় একটা যদি সিঙ্গেলনেস অফ পারপাস থাকে যে আমাকে নরেন্দ্র মোদীকে আগে হারাতে হবে, বাকিটা পরে দেখা যাবে। এখন এই কমিউনিস্ট পার্টিতে আগে হতো যে কে বড় শত্রু, বিজেপি না কংগ্রেস। এখন এখানে নরেন্দ্র মোদীর জন্য অ্যাডভান্টেজটা কি হলো, নরেন্দ্র মোদীর জন্য প্রত্যেকটা নির্বাচনের এই রকম ভিক্টরি এবং হিন্দি বলয়টা কেন ইম্পর্টেন্ট, আমরা বিজেপিকে সবসময় বলতাম যে গোবলয়ের পার্টি, এবং অমিত শাহ যখন পার্টির সভাপতি হন তার যে প্রথম প্রেস কনফারেন্সটা হয়েছিল অশোক রোডে দিল্লিতে, আমি ছিলাম সেখানে প্রেজেন্ট, তখন অমিত শাহ বলেছিলেন যে আমরা গোবলয়ের পার্টি, বাজপেয়ী আডবাণীর সময় ওটা গোবলয়ের পার্টি, রাম মন্দির আন্দোলনের মাধ্যমে বড় হয়ে যাওয়া পার্টি, কংগ্রেসকে দুর্বল করে বিজেপি বড় হয়েছে, কিন্তু অমিত শাহ বলেছিল যে আমরা প্যান ইন্ডিয়া হতে চাই, সর্বভারতীয় দল তখনই আমরা হতে পারবো গোবলয়ের পার্টি থেকে। মানে এটা বিজেপি নেতাই বলছে, কিন্তু অমিত শাহই বলেছে, এটা বিরোধীরা বলছে না। আমি হিন্দি বলয়ের পার্টি, আমাকে হিন্দি বলয়ের পার্টি থেকে যদি অল ইন্ডিয়া পার্টি হতে হয়, প্যান ইন্ডিয়া পার্টি হতে হয়, তাহলে আমাকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত এবং উত্তর পূর্বাঞ্চলে যেতে হবে। তো এটা একটা প্রসেস, তার কারণ কেরলেতে কমিউনিস্ট আর কংগ্রেস, এইটা বাইপোলারিটি, ওখানে আরএসএস এর যতটাই সংগঠন থাক না কেন এখনো পর্যন্ত বিজেপি কিছু নয়। তামিলনাড়ুতে এখনো স্ট্যালিন, সেখানে রিজিওনাল পার্টি, সেখানে কংগ্রেস কি ছিল, তামিলনাড়ুতে তো কংগ্রেসেরই, তো এগুলো তো সবই তো কংগ্রেসের। রজনী কোঠারি বলেছিল কংগ্রেস সিস্টেম ভারতের ব্যবস্থাটাকে, এখন সেটা বিজেপি সিস্টেম হয়ে যাচ্ছে না, হয়ে গেছে। কর্ণাটকে ইয়েদুরাপ্পা এসেছে, তারপরে আবার কংগ্রেস এসেছে, এখন আসামে যখন বিজেপি পেল তখন রক্তের স্বাদ পেল বিজেপি, তখন বিজেপির মনে হলো যে তাহলে এবার ত্রিপুরা পেল। কিন্তু এখানে একটা ফ্যালাসি আছে যে ত্রিপুরা আর অসম কিন্তু পশ্চিমবঙ্গ নয়, সুতরাং ওটা একটা সুইপিং জেনারেলাইজেশন যদি করি যে আমি এটা পেয়ে গেছি তাহলে এটাও পেয়ে গেলাম, এটা কেস টু কেস, স্টেট টু স্টেট। আজকে আমরা পাচ্ছি গিরিরাজ সিং এর কাছ থেকে, সেটা বা অন্য জায়গায় বলুন, নিজস্ব সাংগঠনিক দক্ষতায় বিজেপি কোথাও নেই। আমি যেটা বুঝলাম মহারাষ্ট্রের ক্ষেত্রে তাই, আসামের ক্ষেত্রে তাই, হেমন্ত বিশ্ব শর্মাকে মানে বিজেপি সবসময় যেটা করে অন্য দল থেকে, হেমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেসের মধ্যে ভাই আসামে কার দক্ষতা, তো মমতা তো কংগ্রেসের প্রোডাক্ট, একনাথ শিন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের প্রোডাক্ট বেশি ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের প্রোডাক্ট, ডেপুটি চিফ মিনিস্টার এই বাইরে থেকে তুমি তো হাঁটতে পারো না। না না তিনি হয়ে গেলেন আমাকে ডেপুটি তুমি চিফ বলো মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস না থাকলে কি থাকতেন? না না না, আমি বলছি যে কি না না এখানে যেটা জয়ন্তদা বলছেন, জয়ন্তদার কথাই আমি অ্যাড্রেস করে বলছি কথাটা, বিজেপি গ্রোথটা বেড়ে ওঠাটা সব সময় হয়েছে এখানে বিহারে দেখছি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রোথটাও তো বিজেপির হাত ধরে, এই অটল বিহারী বাজপেয়ী যদি না আসতেন তাহলে সেই সময় দাঁড়িয়ে তৃণমূল দলটাই হতো না। জয়ন্তদার বক্তব্যটা না না না, আমি এটা আপনারা দুজনেই অনেকটা একই রকমই বলছেন যে বিজেপির যে বৃদ্ধিটা সেটা কংগ্রেসের যতটা অবক্ষয় হয়েছে সেটা বিজেপি